হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা সেল সম্বন্ধীয় বিষয়ে আলোচনা করব। এটি নিটের দিক থেকে বা বোর্ডসের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিক। আজকে এটা আমার ফার্স্ট ভিডিও, তাই তোমরা বোঝার চেষ্টা করবে। ফার্স্ট, সেল হচ্ছে কোষ, দ্য ইউনিট অফ লাইফ। অর্থাৎ একটি সেল, আমরা সবসময় একটি সেল বা কোষকে কার মধ্যে দেখতে পাবো? লিভিং অর্গানিজমের মধ্যে। লিভিং অর্গানিজম মানে কি বোঝায়? যেটা হচ্ছে সজীব কোষ। সেই সজীব কোষে একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেল। লিভিং অর্গানিজম আর নন লিভিং অর্গানিজম, এই দুটি অর্গানিজমকে পৃথকীকৃত করতে পারবে একমাত্রই সেল। সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এই সেলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এবং সেলের কিভাবে আবিষ্কার হয়েছে তার কিছু থিওরি আমরা এনসিইআরটি থেকে টপিক ওয়াইজ তুলে নিয়েছি। সেলের ক্ষেত্রে প্রথম যেটা এনসিইআরটিতে আমরা পাবো, জি.এন. রামচন্দ্রন সম্বন্ধে দেওয়া আছে। অর্থাৎ জি.এন. রামচন্দ্রন ডবল হেলিক্যাল স্ট্রাকচার অফ কোলাজেন আবিষ্কার করেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর দ্বিতীয় পয়েন্টে আমরা দেখব রবার্ট হুক। রবার্ট হুক প্রথম সেল আবিষ্কার করেছিল, অর্থাৎ কোষ। কিন্তু তিনি দুর্ভাগ্যবশত তিনি যে সেলটি আবিষ্কার করেছিলেন সেটি ছিল ডেড সেল, অর্থাৎ রবার্ট হুক ডেড সেল। এরপর আমরা আলোচনা করব অ্যান্টন ভন লিউয়েনহক, যিনি লাইভ সেল আবিষ্কার করেছিলেন। অ্যান্টন ভন লিউয়েনহক, লাইভ সেল, জীবন্ত সেল। এরপরে হচ্ছে আমরা নিউক্লিয়াস সম্বন্ধে জানবো। এনসিইআরটিতে আমাদের দেওয়া আছে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন। তো এটা ট্রিক হিসেবে আমরা মনে রাখার জন্য, বোঝার জন্য আমরা এই রবার্ট ব্রাউনের এন রয়েছে, এন মানে নিউক্লিয়াস, তাই রবার্ট ব্রাউন ডিসকভার্ড নিউক্লিয়াস। এরপর সেল থিওরিতে আমরা এগিয়ে এলে জানতে পারবো ম্যাথিয়াস স্লেইডন বলে একজন বিজ্ঞানী রয়েছেন। তিনি একজন ছিলেন বোটানিস্ট। তিনি 1838 খ্রিস্টাব্দে প্ল্যান্ট নিয়ে গবেষণা করে দেখেছেন যে অল অর্গানিজমস আর মেড আপ অফ সেলস, অর্থাৎ সমস্ত সজীব কোষ সেল দ্বারা গঠিত। এই প্ল্যান্টের ক্ষেত্রে ম্যাথিয়াস স্লেইডন আমরা মনে রাখার একটা ট্রিক্স একটু পরে জানবো। এরপর আরেকজন বিজ্ঞানী ছিলেন 1839 খ্রিস্টাব্দে, তিনি থিওডর সোয়ান। সোয়ান মানে আমরা সংস্কৃতে একটি ওয়ার্ড রয়েছে সোয়ান, সোয়ান মানে আমরা কুকুর বলি, অর্থাৎ কুকুর মানে অ্যানিম্যাল নিয়ে আলোচনা করার সময় আমরা জানতে পারবো যে অ্যানিম্যাল নিয়ে যিনি আলোচনা করেন তিনি হচ্ছেন জুলজিস্ট। অর্থাৎ থিওডর সোয়ান ছিলেন জুলজিস্ট। তাহলে আর একজন ম্যাথিয়াস স্লেইডন, টোটাল দুজন বিজ্ঞানী, ম্যাথিয়াস স্লেইডন আর থিওডর সোয়ান। ম্যাথিয়াস স্লেইডন ছিলেন বোটানিস্ট, যেহেতু প্ল্যান্ট সেল নিয়ে তিনি আলোচনা করেছিলেন। তাহলে থিওডর সোয়ান যখন অ্যানিম্যাল নিয়ে আলোচনা করছিলেন, এখানে অ্যানিম্যাল নিয়ে যখন আলোচনা করেছিলেন তখন আমরা জানতে পারলাম যে এই অ্যানিম্যাল নিয়ে আলোচনা করার সময় তিনি বুঝতে পারলেন যে প্রত্যেক অ্যানিম্যাল এর ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন থাকে, থিন আউটার মেমব্রেন হিসেবে প্লাজমা মেমব্রেন থাকে। এছাড়া তিনি যখন প্ল্যান্টের বিষয়ে আলোচনা করলেন তখন দেখলেন যে প্ল্যান্টের একটি ইউনিক ক্যারেক্টারিস্টিক রয়েছে, প্ল্যান্টের সেল ওয়াল রয়েছে, তাহলে কোষপ্রাচীর রয়েছে। কিন্তু দুজনে, এই ম্যাথিয়াস স্লেইডন আর থিওডর সোয়ান, দুজনে মিলে যখন একসঙ্গে মিলে যখন আলোচনা করেছিলেন এবং একটি হাইপোথিসিস দিয়েছিলেন, তারা তখন বলেছিলেন যে অল অর্গানিজমস মেড আপ অফ সেলস। কিন্তু তারা এটা ডিসকভার করতে পারছিল না যে সেল কীভাবে নতুনভাবে সৃষ্টি হচ্ছে, ফর্মড কীভাবে হচ্ছে, হাউ নিউ সেল ফর্মড। এই কোশ্চেনটা সবার মনে থেকে গেছে। তখন একজন বিজ্ঞানী এলেন, রডল্ফ ভার্চিউ, 1855 খ্রিস্টাব্দে। ওমনা সেলুলা গ্রন্থে তিনি ফাইনাল শেপ অফ সেল থিওরি, অর্থাৎ মডার্ন সেল থিওরি তিনি দিলেন। এই মডার্ন সেল থিওরিতে তিনি কি বললেন? মডার্ন সেল থিওরিতে তিনি দুটো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিলেন, যেটা নতুন সেল থিওরি হিসেবে আমরা জানতে পারি। অল লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস। আর দ্বিতীয় পয়েন্টে তিনি বললেন অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, অর্থাৎ পুরানো সেল থেকে নতুন সেল সৃষ্টি হচ্ছে, প্রি এক্সিস্টিং সেলস। এইভাবে আমরা এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা সেল থিওরির এই কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারবো। এরপরে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এনসিইআরটিতে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করব। মাইক্রোপ্লাজমা স্মলেস্ট লিভিং সেল, অর্থাৎ সবথেকে ক্ষুদ্র 0.3 মাইক্রোমিটার। এরপরে হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি 3 to 5 মাইক্রোমিটার। লার্জেস্ট সেল হচ্ছে এগ অফ অস্ট্রিকের এগ, লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল। আর লার্জেস্ট সেল হচ্ছে লংগেস্ট মানে হচ্ছে সবচেয়ে দীর্ঘতর সেল, নার্ভ সেল, নট ডিভিশন অকার্স। এই জন্য আমরা সবাই হেলমেট পরতে বলি, কারণ হেলমেট না পরলে যদি কারো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের এই ব্রেন সেল যদি একবার ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে সেটা ডিভিশনের মাধ্যমে নতুনভাবে সৃষ্টি হতে পারে না। এর ফলে সবাইকে হেলমেট পরা অত্যন্ত জরুরি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। এরপর হচ্ছে আমরা এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব।
সেলের মধ্যে দুটি ভাগ, সেলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব না, শর্ট কয়েকটা পয়েন্টের মাধ্যমে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল সম্বন্ধে আলোচনা করব। প্রোক্যারিওটিক সেলের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মাইক্রোপ্লাজমা, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা দেখি প্রোটিস্টা, প্ল্যান্ট, অ্যানিম্যাল আর ফাঙ্গি। এটা যখন আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান বা বিভিন্ন ধরনের এই জীবজগৎ সম্বন্ধে আলোচনা করব, তখন আমরা এই মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও দীর্ঘায়িত করব না। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কমন কী থাকে। কমন থাকে সেমি ফ্লুইড ম্যাট্রিক্স হিসেবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সেলুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ অল টাইপস অফ সেলুলার অ্যাক্টিভিটি অকার্স ইন সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজম হচ্ছে সেমি ফ্লুইড ইন নেচার, অর্থাৎ সেমি ফ্লুইড ম্যাট্রিক্স। এই সাইটোপ্লাজম প্রোক্যারিওটিকেও থাকে, ইউক্যারিওটিকেও থাকে। এই সমস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আমরা খাতায় নোট করে শর্ট নোটের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা বায়োলজির এই যে গুরুত্বপূর্ণ টপিক থেকে বিভিন্ন প্রশ্ন আসে তার উত্তর করতে পারব। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন।